এইসি ইবিএস সাবজেক্ট অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে এই ইবিএস সাবজেক্টটি এনইপি 2020-তে তোমাদের সেকেন্ড সেমিস্টারে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই রয়েছে। তোমাদের এই এইসি ইবিএস সাবজেক্টের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের বিষয়বস্তু তোমাদের অবশ্যই ভালো করে জানা থাকতে হবে। তা না হলে যে ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসে তোমরা পরীক্ষাতে কিন্তু সঠিক আনসার করতে পারবে না। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের এইসি ইবিএস সাবজেক্টে ইউনিট 1-এ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলে ঘরে বসেই তুমি আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারবে। এখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করে দেওয়া হয়, তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন দেওয়া হয় এবং আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, এইসি যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা দিয়ে যাচ্ছি। আর যারা মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, এইসি এই সাবজেক্টগুলো আমাদের এখানে পড়াশোনা করে তাদের জন্য স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং ভ্যালুয়েটেড কোর্সে যে সাবজেক্টগুলো থাকে ওইগুলো বিনামূল্যে দেওয়া হয়, অর্থাৎ ফ্রি অফ কস্টে দেওয়া হয়, ওইগুলোর জন্য কোনো রকম পেমেন্ট রাখা হয় না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাচ্ছি। তো আমাদের ইউনিট 1-এ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর মধ্যে তোমরা সিলেবাসে লক্ষ্য করবে প্রথমত আমাদের রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়টি শুধুমাত্র পরীক্ষার জন্যই নয়, আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা ইউনিট 1-এ এই পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ, যেটাকে আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বলে থাকি, এটা নিয়েই আমি একটু বিস্তারিত তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সিলেবাসে প্রথমে যে টপিকটা লেখা রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স, অর্থাৎ পরিবেশের পরিধি এবং পরিবেশের গুরুত্ব। তো পরিবেশ বলতে আমরা সাধারণত কোন বিষয়টাকে বুঝি? আমাদের চারপাশের যে সজীব এবং অজীব, অর্থাৎ সজীব এবং জড় যে উপাদানগুলো রয়েছে, সজীব বলতে আমরা সাধারণত বায়োলজিক্যাল যেগুলো এগুলোকে বুঝে থাকি, আর অজীব বা জড় বলতে আমরা বুঝে থাকি যেগুলো হচ্ছে ফিজিক্যাল। অর্থাৎ এই বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল যে কম্পোনেন্টসগুলো রয়েছে, যে ফ্যাক্টরসগুলো রয়েছে, ওইগুলোর সমষ্টি হচ্ছে পরিবেশ। আমরা চারপাশে যা কিছু দেখি, যা কিছু আমাদেরকে ঘিরে রয়েছে, সেটাই হচ্ছে পরিবেশ। তো পরিবেশের পরিধি বা স্কোপের কথা যদি আমরা বলি, প্রথমত আমরা বলবো বায়ুমণ্ডলের কথা। আমাদের চারপাশ ঘিরে রয়েছে বায়ুমণ্ডল, যেটাকে আমরা বলে থাকি অ্যাটমসফিয়ার। এরপর হচ্ছে হাইড্রোস্ফিয়ার, যেটা হচ্ছে বায়ুমণ্ডল। তো এগুলো সম্পর্কে জিওগ্রাফিতে তোমরা ধারণা নিয়েছো যে বায়ুমণ্ডল কোনগুলোকে বলা হয়, বায়ুমণ্ডল কোনটাকে বলা হয়। তারপরে রয়েছে কি অশ্বমণ্ডল, যেটাকে আমরা লিথোস্ফিয়ার বলে থাকি, এবং জীবমণ্ডল, যেটা হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার, অর্থাৎ জীব জগতের যে মণ্ডলটা সেটাই হচ্ছে জীবমণ্ডল। তো এগুলো নিয়েই সাধারণত আমাদের এই পরিবেশটা গঠিত। তাহলে পরিবেশের যে পরিধি, সেই পরিধিটা কিন্তু অনেকটাই বিশাল। আবার গুরুত্বের কথা যদি আমরা বলি, যে পরিবেশ আমাদের কি দেয়? প্রথমত অক্সিজেন দেয়। উই ক্যান্ট লিভ উইদাউট অক্সিজেন। আমরা অক্সিজেন ছাড়া কিন্তু বাঁচতে পারি না। আমরা বেশি বেশি করে গাছ লাগাই, কারণ বিশুদ্ধ অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। তো খাদ্য এবং বাসস্থান এগুলো কিন্তু পরিবেশ আমাদেরকে দিয়ে থাকে। শুধু অক্সিজেন দিয়ে তো আমাদের পেট ভরবে না, আমাদের খাদ্যের প্রয়োজন, আমাদের বাসস্থানের প্রয়োজন। তো পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানব সভ্যতা কিন্তু সংকটে পড়ে যাবে। তার জন্য আমাদের পরিবেশকে সুস্থ রাখা একান্ত দরকার। এবার আরেকটা টপিক যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলে থাকি স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন। তো এই স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন, এটা বলতে আমরা সাধারণত কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে বর্তমানের যে চাহিদা এটাকে এমনভাবে মেটানো যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ শেষ না হয়ে যায়। অর্থাৎ আমরা যে সম্পদগুলো ব্যবহার করি, যে সম্পদগুলো আমরা উৎপাদন করি, ওইগুলোকে এমনভাবে আমরা চালিত করব যাতে করে আমরা ব্যবহারের সাথে সাথে এগুলো ফুরিয়ে না যায়, আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি।
অর্থাৎ উৎপাদনটা এমনভাবে করতে হবে এবং ভারসাম্যটা এমনভাবে বজায় রাখতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছু থাকে। তো এই উন্নয়নটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ আজকে আমি ১০০ টাকা রোজগার করলাম, কালকে আমি বেকার বসে থাকলাম, এটাকে স্থিতিশীল উন্নয়ন বলা হবে না। স্থিতিশীল উন্নয়ন বলা হবে যখন আমার রোজগারটা প্রতিদিন একই রকম থাকবে এবং একটা নিশ্চয়তা থাকবে যে একরকম থাকবে। ঠিক একই রকমভাবে আমাদের যে উৎপাদনগুলো, যেগুলো আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি, ওই উৎপাদনগুলো যাতে এমনভাবে হয় যাতে করে তুমি বা আমি ব্যবহারের ফলে এগুলো শেষ না হয়ে যায়। আমাদের পরের প্রজন্মের জন্য যাতে কিছু থাকে, ওই উন্নয়নটাকে বলা হবে স্থিতিশীল উন্নয়ন। আরেকটা টপিক যেটা হচ্ছে ল্যান্ড রিসোর্সেস, যেটা আমাদের ফার্স্ট ইউনিটে রয়েছে, যেটাকে আমরা বলে থাকি ভূমি সম্পদ। তো এই ভূমি আমাদের প্রধান সম্পদ। আমরা যদি আমাদের প্রধান সম্পদ কোনটা আমরা বলি, আমরা বলবো ভূমি সম্পদ। কিন্তু বর্তমানে এটার কিন্তু অপব্যবহার বাড়ছে। যেমন ভূমি সম্পদ আমরা শুধুমাত্র আমাদের নিজেদের প্রয়োজনে ঘরবাড়ি নির্মাণ করা, আমাদের কলকারখানা তৈরি করা, এগুলোর মাধ্যমে আমরা ব্যবহার করলে হবে না। ভূমিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তার জন্য, সুরক্ষার জন্য একটা বড় অংশ ব্যবহার করতে হবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। অর্থাৎ ভূমির বেশিরভাগ অংশের মধ্যে আমরা গাছ লাগাবো। আরেকটা টপিক যেটা হচ্ছে ল্যান্ড ইউজ চেঞ্জ, অর্থাৎ ভূমি ব্যবহারের পরিবর্তন। তো জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার ফলে চাষের জমি বা বন এগুলো কেটে ঘরবাড়ি এবং কলকারখানা কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং পাশাপাশি মৃত্তিকা ক্ষয় হচ্ছে, মরুকরণ হচ্ছে, যেটাকে আমরা ডেজার্টিফিকেশন বলে থাকি। তো গাছ কাটার ফলে কিন্তু মাটির উপরের স্তর ধুয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে, যার ফলে উর্বর জমিগুলো ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। এটাকে আমরা ডেজার্টিফিকেশন বলে থাকি। এই টার্মগুলো তোমরা ভালো করে জেনে রাখবে, বুঝে রাখবে। এগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে। এবার আরেকটা টপিক রয়েছে তোমাদের সিলেবাসে, যেটা হচ্ছে ওয়াটার রিসোর্সেস, যেটা হচ্ছে জল সম্পদ। জলে জীবন আমরা সবাই জানি, কিন্তু আমরা আজ কিন্তু একটা গভীর জল সংকটের সম্মুখীন। কারণটা কি? কারণটা হচ্ছে অপব্যবহার। ভূপৃষ্ঠের যে জল এবং ভূগর্ভস্থ যে জল, যেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলে থাকি, আমরা অতিরিক্ত তুলে ফেলছি, যার ফলে জলের স্তরটা কিন্তু দিন দিন নিচের দিকেই নেমে যাচ্ছে। আরেকটা ইস্যু হচ্ছে বন্যা এবং খরা। তো জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু কোথাও দেখা যায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে। আবার কোনো জায়গায় রয়েছে যেখানে বৃষ্টির অভাবে খরা দেখা দিচ্ছে। এগুলো কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে এবং তার পেছনে প্রাকৃতিক কারণেই সবচেয়ে বেশি। তো জল নিয়ে বিরোধও দেখা দিচ্ছে, এটাও আমাদের সিলেবাসে রয়েছে। ওয়াটার কনফ্লিক্টস যেটাকে আমরা বলে থাকি, যেমন নদীর জল এটা ভাগাভাগি নিয়ে দেশে হচ্ছে লড়াই, এমনকি রাজ্যের মধ্যে হচ্ছে। যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে জল নিয়ে লড়াই হচ্ছে। রাজ্যগুলোর মধ্যে যেমন কর্ণাটক এবং তামিলনাড়ু, এই দুইটার মধ্যে কাবেরী জল বিবাদ, এই বিবাদটা কিন্তু চলছে। কাবেরী নদীর বাঁধ নিয়ে, জল নিয়ে এই দুই রাজ্যের মধ্যে বিবাদ চলছে। তো এগুলো কিন্তু ভাবার বিষয়, এগুলো আমাদেরকে সংকটে ফেলে দিচ্ছে। আরেকটা টপিক যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে বনজ সম্পদ, যেটাকে আমরা ফরেস্ট রিসোর্সেস বলে থাকি। তো বন কিন্তু আমাদের গ্রহের ফুসফুস। আমাদের দেহে, মানব দেহে যে ফুসফুস রয়েছে, ঠিক একই রকমভাবে বনকে আমরা বলবো প্রাকৃতিক ফুসফুস। তো বন উজাড়করণের যে ব্যাপারটা, যেটাকে আমরা ডিফরেস্টেশন বলে থাকি, বন ধ্বংস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। বিশেষ করে চাষাবাদ, তারপর খনি খনন করা এবং নগরায়ন, এগুলোর জন্য কিন্তু ব্যাপক হারে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। এর প্রভাব কি হচ্ছে? যেমন বন্যপ্রাণীদের যে বাসস্থান, এটা নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত কমছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বাড়ছে। এর ফলে কি হচ্ছে? পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য, ওইটা কিন্তু দিন নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা টপিক যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে শক্তি সম্পদ, যেটাকে আমরা বলে থাকি এনার্জি রিসোর্সেস। তো উন্নয়নের জন্য শক্তি অপরিহার্য, এটা আমরা মানি, কারণ শক্তি ছাড়া আমাদের ডেভেলপমেন্ট হবে না। তো এটা আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি, যেটাকে আমরা বলে থাকি কি রিনিউয়েবল, অর্থাৎ যেটাকে আমরা পুনরায় আবার রিনিউ করতে পারি। যেমন সূর্যরশ্মি, অর্থাৎ সূর্য থেকে আমরা যে শক্তিটা পাই, সৌরশক্তি। তারপর বায়ু প্রবাহের মধ্য দিয়ে তো আমরা কি করি, টারবাইন ঘোরাতে পারি, ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপর জলবিদ্যুৎ উৎপাদন করা, তো এগুলো কখনোই কিন্তু ফুরাবে না এবং দূষণও কিন্তু এগুলো কম ছড়ায়। এ কারণে এগুলোকে রিনিউয়েবল, অর্থাৎ এগুলোকে আমরা
কি পুনর্নবীকরণযোগ্য বা নবায়নযোগ্য শক্তি হিসেবে আমরা এগুলোকে বলে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, যেটা হচ্ছে অপুনর্নবীকরণযোগ্য, যেটাকে আমরা আমরা কি বলে থাকি, নন রিনিউয়েবল বলে থাকি। কোনগুলো? যেমন কয়লা, তারপর পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো আমরা যত ব্যবহার করছি তত কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু রিসাইকেল হচ্ছে না, আমরা এগুলোকে আর ফিরে পাচ্ছি না বা পাবোও না। তো এগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরিবেশের কিন্তু ব্যাপক ক্ষতি করছে। তার ফলে আমাদের কি করতে হবে? অল্টারনেটিভ এনার্জি অর্থাৎ বিকল্প শক্তি যেগুলো, ওইগুলোর দিকে আমাদের ঝুঁকতে হবে। অর্থাৎ আমাদের যে ক্রমবর্ধমান শক্তির চাহিদা, এটাকে যদি আমরা মেটাতে চাই, এখনই আমাদেরকে কি করতে হবে? সৌরশক্তি বা বায়ুশক্তি, এগুলোর মতো যে বিকল্প শক্তিগুলো রয়েছে, যেগুলো পুনর্নবীকরণযোগ্য, যেগুলো নবায়নযোগ্য, ওইগুলোর দিকে আমাদের ঝুঁকতে হবে, ওইগুলোর ব্যবহার বেশি বেশি করে আমাদের কি করতে হবে? বাড়াতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে কি, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, যেটা হচ্ছে বিশ্বব্যাপী পরিবেশগত যে সমস্যা, এটা বর্তমান প্রজন্মে খুব বড় একটা ইস্যু, বড় একটা চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে বর্তমানে কয়েকটা বড় বিপদ দেখা দিয়েছে এটাকে কেন্দ্র করে। যেমন কোনগুলো? যেমন নাম্বার ওয়ান হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কোনটা সবাই জানো, যে গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে, এগুলোর প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এর ফলে কি হবে? তাপমাত্রা বাড়তে থাকলে যে মেরু অঞ্চলগুলো রয়েছে, ওই অঞ্চলে যে বরফ রয়েছে, ওই বরফ কিন্তু গলতে থাকবে, গলতে গলতে কি হবে? ওই জল গিয়ে সমুদ্রে পড়বে, সমুদ্রের জলস্তরের যে উচ্চতা, এটা দিন দিন বাড়তে থাকছে। এর ফলে কি হবে? যে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো, যে শহরগুলো, ওইগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে জলের তলায় কিন্তু তলিয়ে যাবে। শুধু এটাই না, আমাদের পরিবেশের উপর, আমাদের জীবনের উপর, স্বাস্থ্যের উপরেও এগুলোর প্রভাব রয়েছে। এবং আরেকটা ইস্যু হচ্ছে জলবায়ু পরিবর্তন, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলে থাকি। যেমন ঋতুচক্রের যে পরিবর্তন হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ, এগুলো বৃদ্ধি পাচ্ছে, এগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণেই। ওজোন স্তরের অবক্ষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা ওজোন লেয়ার ডিপ্লেশন বলে থাকি। তো বায়ুমণ্ডলের উপরের যে ওজোন স্তরটা, এটা দিন দিন পাতলা হয়ে যাচ্ছে কিন্তু, যার ফলে কি হচ্ছে? যে ক্ষতিকর যে বেগুনি রশ্মি, যেটাকে আমরা আলট্রা ভায়োলেট রেজ বলে থাকি, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিটা আসে, এটা কিন্তু আমাদের চোখের জন্য, স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তো পৃথিবীতে এটা সরাসরি প্রবেশ করছে। আরেকটা ইস্যু হচ্ছে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেইন, যেটাকে আমরা বলে থাকি, যে বায়ু দূষণের ফলে বৃষ্টির জলের সাথে সাথে অ্যাসিড কিন্তু মিশে থাকে, যেটা মাটির উর্বরতাকে কমায় এবং স্মৃতিসৌধ, তোমরা তো জানো যে তাজমহল, তাজমহলের কালার ডিসকালার হয়ে যাচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে তাজমহলের যে মার্বেল পাথর, সেই মার্বেল পাথরের সাথে ওই অ্যাসিড বৃষ্টির অ্যাসিডের কি হচ্ছে? রিয়াকশন হচ্ছে। এর ফলে কিন্তু এই তাজমহলের যে পাথরের যে রংটা, ওটা পাল্টে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তাজমহলের যে রিয়েল যে বিউটিটা, সৌন্দর্যটা, ওইটা নষ্ট হয়ে যাচ্ছে। তো পরিবেশবিদ্যা এই পাঠের মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করাই নয়, আমাদের জীবন সম্পর্কে এবং পরিবেশের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে এবং পরিবেশের যে গুরুত্ব রয়েছে, ওই গুরুত্বগুলো বুঝা, অনুধাবন করার জন্য আমাদেরকে এই এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানটা আমাদেরকে পড়তে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিটের যে টপিকগুলো, যে টপিকগুলোর উপরে বেস করে তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন পরীক্ষাতে আসবে। অন্য একটা ক্লাসে আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো এবং বিগত বছরে যেই যে কোশ্চেনগুলো ফার্স্ট ইউনিট থেকে এসেছে, ওই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব এবং ওইগুলোর উপর বেস করে আর কোন কোন ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, ওইগুলো নিয়ে আলোচনা করব। এভাবে আমার সাথে প্রত্যেকটা ইউনিটের ক্লাস কন্টিনিউ করতে থাকবে, তাহলে দেখবে আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের খুব ভালো একটা প্রস্তুতি তৈরি হবে। আবারও বলছি, যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, আমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস করতে চাও এবং তোমার সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।